where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আবার আজকে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর দর্শন নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালোই আছো। দীর্ঘদিন যাবৎ করোনা পরিস্থিতির কারণে তোমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। তোমাদের পড়াশোনা তোমরা ঠিক নিয়মিত যেভাবে করতে সেভাবে করতে পারছো না। এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের উদ্যোগে অনলাইন ক্লাসরুমের আয়োজন করা হয়েছে। আমিও এই কাজে যুক্ত হয়েছি। তোমাদেরকে আজকে এই অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাই। আমি সঞ্জয় কুমার মণ্ডল, মানিকচক শিক্ষানিকেতনের দর্শন বিষয়ের শিক্ষক। আমরা এর আগের দিন আলোচনা করছিলাম অমাধ্যম অনুমান। তো এর আগের দিন এই অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ বড় অধ্যায় একদিনে শেষ করা অসম্ভব ব্যাপার আর কি। তো আমরা এর আগের দিন কি পড়েছি সেই বিষয়টা আমরা একটু স্লাইডে দেখে নিই, তারপরে আমরা নেক্সট আলোচনা শুরু করব। দেখো, তোমাদের অমাধ্যম অনুমান আলোচনা করছিলাম। আজকেও অমাধ্যম অনুমানেরই অন্যান্য পার্টগুলো নিয়ে অন্যান্য অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগের দিন যতটা আলোচনা করেছিলাম আমরা একটু দেখে নিই কী আলোচনা করেছিলাম। অমাধ্যম অনুমান কাকে বলে, মাধ্যম অনুমান কাকে বলে, অমাধ্যম এবং মাধ্যম অনুমানের সাদৃশ্য আলোচনা করেছিলাম। মনে পড়ছে এগুলো? তো তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছো বাড়িতে ভালো করে। অমাধ্যম ও মাধ্যম অনুমানের বৈসাদৃশ্য বা পার্থক্য, অমাধ্যম অনুমানের প্রকারভেদ, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আবর্তন সম্পর্কে আমরা জেনেছিলাম, আবর্তন কাকে বলে, আবর্তন কিভাবে করা হয়, উদ্দেশ্যপদকে বিধেয়পদ, বিধেয়পদকে উদ্দেশ্যপদ করে। এরপর আমরা আলোচনা করেছিলাম আবর্তনের নিয়ম। এখানে এই নিয়মগুলো ছকের সাহায্যে দেখানো হয়েছে। এগুলো তোমাদের মনে করানোর জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। এবার যে কোন বচনের আবর্তন কি হয়, এর আবর্তন আই, ই বচনের আবর্তন ই, আই বচনের আবর্তন আই, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। এইটুকু পর্যন্ত আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। এরপরে আমরা আজকে যাব আবর্তনের প্রকারভেদ। আবর্তনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সরল আবর্তন এবং অসরল আবর্তন। এইখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো, যেগুলো তোমাদের পয়েন্ট আউট করা দরকার, লিখে নেওয়ার দরকার, তোমরা লিখে নিবে। এবার আমরা ডিটেলসে এই বিষয়গুলোকে ব্ল্যাকবোর্ডে আলোচনা করব। ছাত্রছাত্রী একটু লক্ষ্য রাখো, যেটা আমি স্লাইডে দেখালাম, যে আবর্তনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সরল আবর্তন, আর একটা হচ্ছে অসরল আবর্তন। সরল আবর্তন আর অসরল আবর্তন। তো প্রথমে আমাদের জানতে হবে যে সরল আবর্তনটা কি। তো সরল আবর্তন হচ্ছে, যে আমি একটু লিখে দিই, তোমরা পারলে লিখে নিবে আর কি। সরল আবর্তনটা যে আবর্তনে আবর্তনীয় ও আবর্তিত
বচনের পরিমাণের মধ্যে কোনো পার্থক্য থাকে না তাকে সরল আবর্তন বলে। কি বললাম তাহলে? যে আবর্তনে আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণের মধ্যে কোনো পার্থক্য থাকে না তাকে সরল আবর্তন বলে। মানে যে আবর্তনীয় বচনের পরিমাণ এবং আবর্তিত বচনের পরিমাণ হবে এক। তাহলে কি আবর্তন আছে এরকম বলো তো? যেখানে আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণ এক আছে। তোমরা একটু মনে করো, দেখবে যে আবর্তন যে করা হয়েছিল, তো ই বচনের আবর্তন ই বচনের আবর্তন করা হয়েছিল ই বচনের আবর্তন করা হয়েছিল ই, আর আই বচনের আবর্তন করা হয়েছিল আই। তো দেখো তো, এই দুটোর পরিমাণ এক আছে, দুটোই সার্বিক, আর এই দুটোই হচ্ছে বিশেষ। তো ই বচন এবং আই বচনের আবর্তন হচ্ছে সরল আবর্তন, কারণ দুটোরই পরিমাণ হচ্ছে এক। আশা করি বুঝে গেছ। আরেকবার বলে দিচ্ছি যে আবর্তনে আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণ এক থাকবে, সেই আবর্তনটাকে বলা হচ্ছে সরল আবর্তন। তো ই বচনের আবর্তন হচ্ছে ই, আর আই বচনের আবর্তন হচ্ছে আই। তো দুটোরই হচ্ছে পরিমাণ এক। ই হচ্ছে সার্বিক, এটা ই সার্বিক, দুটোই হচ্ছে সার্বিক বচন। আর আই থেকে আই দুটোই হচ্ছে বিশেষ বচন, তবে দুটোর পরিমাণ হচ্ছে এক। তাহলে ই এবং আই বচনের আবর্তন হচ্ছে সরল আবর্তন। আশা করি এখানে কোনো তোমাদের সন্দেহ নেই। এবার আলোচনা করছি অসরল আবর্তন। তাহলে অসরল আবর্তনটা কি? এই সংজ্ঞাগুলো তোমরা লিখে নিবে, নোট আউট করে নিবে। যে আবর্তনে আবর্তিত বচনের পরিমাণ আবর্তনীয় বচনের পরিমাণ অপেক্ষা সংকীর্ণতর হয় তাকে অসরল আবর্তন বলে। কি বললাম তাহলে? অসরল আবর্তন কি হলো তাহলে? যে আবর্তনে আবর্তিত বচনের পরিমাণ আবর্তনীয় বচনের পরিমাণ অপেক্ষা সংকীর্ণতর হয় তাকে অসরল আবর্তন বলে। মানে আবর্তিত বচনের পরিমাণটা যেটা আমি আবর্তন করে পাচ্ছি, সেই আবর্তিত বচনের পরিমাণটা আবর্তনীয় বচনের পরিমাণ অপেক্ষা সংকীর্ণতর মানে ছোট হবে, তাকে বলা হচ্ছে অসরল আবর্তন। তো মনে করো দেখি যে কোন এমন আবর্তন আছে যার পরিমাণটা আবর্তনীয় বচনের পরিমাণ অপেক্ষা ছোট হচ্ছে বা সংকীর্ণ হচ্ছে। দেখো, এ বচনের আবর্তন হয়েছে আই। তো এ বচনের আবর্তনের যে পরিমাণ, এ বচনের যে পরিমাণ, এটা হচ্ছে সার্বিক আর এটা হচ্ছে বিশেষ। তো সার্বিক থেকে বিশেষ মানে এর থেকে এটা ছোট হয়েছে, এটা হচ্ছে বড়, এটা ছোট, তাহলে সংকীর্ণতর হয়েছে। তাহলে এ বচনের আবর্তনের পরিমাণ আবর্তন হচ্ছে অসরল আবর্তন। আর ও বচনের যেহেতু আবর্তন সম্ভবই হয় না, সেই কারণে এটা কোনো দলেই পড়ছে না,
সরল আবর্তন এবং অসরল আবর্তন কোনো দলেই পড়ছে না, কারণ ও বচনে আবর্তন সম্ভব হয় না বলে। তাহলে কি হলো? তাহলে সরল আবর্তন কি? সরল আবর্তন কোন কোন বচনকে সরল আবর্তন? ই বচন এবং আই বচনের সরল আবর্তন সম্ভব, আর এ বচনের অসরল আবর্তন সম্ভব। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? এই যে সরল আবর্তন, এই সরল আবর্তনকে আবার অন্য নামেও চিহ্নিত করা হয়। যেমন ধরো সম আবর্তন। সম আবর্তন যদি বলে তাহলে সেটা সরল আবর্তনই বুঝাবে। যদি বলা হয় অসীমায়িত আবর্তন, অসীমায়িত আবর্তন, তাহলে কিন্তু এটা সরল আবর্তন বুঝবে। ধরো কোশ্চিন দিয়ে দিল তোমাকে যে সম আবর্তন কাকে বলে বা অসীমায়িত আবর্তন কাকে বলে, তাহলে ওটা সরল আবর্তন লিখলেই হবে। কারণ সরল আবর্তন বলতেই সম আবর্তন এবং অসীমায়িত আবর্তনকে বোঝায়। একই রকমভাবে অসরল আবর্তনকে বলা হয় অসম আবর্তন বা সীমিত আবর্তন বা সীমাবদ্ধ আবর্তন। ঠিক আছে? তাহলে অসরল আবর্তনকে কি বলা হচ্ছে? অসম আবর্তন বা সীমিত আবর্তন বা সীমাবদ্ধ আবর্তন। এটা কিন্তু একই, আলাদা নাম। তাহলে ছাত্রছাত্রীরা বলছি এই বিষয়টা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে কি কি হতে পারে? সরল আবর্তন কাকে বলে, অসরল আবর্তন কাকে বলে, সরল আবর্তনের কি কি নাম আছে? সম আবর্তন, অসীমায়িত আবর্তন। অসরল আবর্তনের কি কি নাম আছে? অসম আবর্তন, সীমিত আবর্তন বা সীমাবদ্ধ আবর্তন। কোন কোন বচনে সরল আবর্তন করা সম্ভব? ই বচন এবং আই বচন। আর কোন বচনে অসরল আবর্তন হয়? এ বচনের। তো এইটুকুটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এরপরে দেখো যে যদি এখান থেকে প্রশ্ন আসে যে সরল আবর্তন এবং অসরল আবর্তনের মধ্যে দুটো পার্থক্য লেখো। সরল আবর্তন এবং অসরল আবর্তনের মধ্যে পার্থক্য, দুটো পার্থক্য লেখো। তাহলে কি কি লিখবো? তাহলে আমি একটু মনে করো তো কি হতে পারে? সরল আবর্তনে আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণের মধ্যে কোনো পার্থক্য থাকে না, 1 নম্বর পার্থক্য। কিন্তু অসরল আবর্তনে আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণের মধ্যে পার্থক্য থাকে। ক্লিয়ার হচ্ছে 1 নম্বর পার্থক্য? কি বললাম তাহলে আর একটু মন দিয়ে শোনো। সরল আবর্তনে কি হয়? যে সরল আবর্তনে আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কিন্তু অসরল আবর্তনে আবর্তনীয় এবং আবর্তিত বচনের মধ্যে পার্থক্য থাকে। 1 নম্বর পার্থক্য হলো। 2 নম্বর বলে দিচ্ছি যে ই এবং আই বচনের সরল আবর্তন সম্ভব, কিন্তু এ বচনের অসরল আবর্তন সম্ভব। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে যদি বলে যে সরল আবর্তন এবং অসরল আবর্তনের দুটো পার্থক্য, তাহলে তোমরা লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা তাহলে পরবর্তী আলোচনায় যাচ্ছি। এখানে একটা প্রশ্ন আসে আর কি, এবং প্রশ্ন হওয়াটাও স্বাভাবিক, তোমাদের মনেও প্রশ্ন জাগতে পারে যে এ বচনের, ই বচনের এবং আই বচনের সরল আবর্তন সম্ভব হচ্ছে, কিন্তু এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? সাধারণত এ বচনের সরল আবর্তন সম্ভব নয়,
আমরা এ বচনকে যদি সরলভাবে আবর্তিত করার যদি চেষ্টা করি, তাহলে কি হচ্ছে যে আবর্তনের নিয়ম লঙ্ঘিত হচ্ছে। কিভাবে নিয়ম লঙ্ঘিত হচ্ছে বা নিয়মটা লঙ্ঘন করছে, সেই বিষয়টাকে যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে একটা উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝানো যেতে পারে। একটা উদাহরণ নিই। সকল কবি হয় মানুষ, এটা আবর্তনীয়। আমরা জানি এ বচনে আবর্তন কি হয়, এ বচনে আবর্তন হয় আই, কিন্তু আমি যেহেতু সরল আবর্তন করার চেষ্টা করছি, তাহলে এটার আবর্তনটা আই করব না, আমি আবর্তনটা এ করব। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এ করলে সকল মানুষ হয় কবি, মানে আবর্তন উদ্দেশ্যটা বিধেয় হলো, বিধেয়টা উদ্দেশ্য হলো, এটা আমি আবর্তন করলাম। এটার আবর্তনটা আয় হতো, কিন্তু আয় করলাম না, আমি সরল আবর্তনটা করে দেখছি হচ্ছে কি না বা কেন হচ্ছে না। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, তো এটা এ বচন, এখানে এই পদটা ব্যাপ্য, মানুষ পদটা অব্যাপ্য। এটাও এ বচন, এখানে দেখো মানুষ পদটা ব্যাপ্য, কিন্তু এটা অব্যাপ্য। আবর্তনের নিয়মগুলো আমি যদি একবার দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে, আবর্তনের প্রথম নিয়মে কি ছিল, যে আবর্তনীয় বচনে উদ্দেশ্য পদ, আবর্তিত বচনে বিদেহ পদ হবে, হয়েছে। দ্বিতীয় নিয়ম ছিল আবর্তনীয় বচনের বিদেহ পদ, আবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে, তাই হয়েছে। তৃতীয় নিয়ম কি ছিল, আবর্তনীয় এবং আবর্তিত বচনে গুণ এক হবে, এখানেও কিন্তু গুণ তাই হয়েছে, এটা হয়ে আছে, এটাও হয়েছে। চতুর্থ নিয়ম কি ছিল, খুব ভাইটাল নিয়ম, গুরুত্বপূর্ণ নিয়ম, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হবে না, সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। এখানে একটু ভালো করে লক্ষ্য করো যে আবর্তনীয় বচনে মানুষ পদটা কিন্তু ব্যাপ্য হয়নি, কারণ এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, মানুষটা বিদেহতে আছে, কিন্তু ওই মানুষ পদটা আবর্তিত বচনে দেখো এখানে এসে ব্যাপ্য হয়ে গেছে, কারণ এটাও এ বচন, এটাও এ বচন, এ বচনে উদ্দেশ্য পদটা ব্যাপ্য, মানুষ উদ্দেশ্যতে চলে এসছে, এখানে ব্যাপ্য ছিল না, কিন্তু এখানে ব্যাপ্য হয়ে গেছে। তাহলে এই যে আবর্তনের যে চতুর্থ নিয়ম, এই নিয়মটাকে এখানে লঙ্ঘন করা হয়েছে। কি, যে চতুর্থ নিয়মে কি ছিল, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয়, সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না, এখানে ব্যাপ্য হয়ে গেছে। কাজেই এ বচনের দেখা গেল যে এ বচনের সরল আবর্তন সম্ভব নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে, কতকগুলো ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব, যে সমস্ত ক্ষেত্রে এ বচনের উদ্দেশ্য এবং বিদেহ পদ সমবিস্তার সম্পন্ন হবে, সমবিস্তার সম্পন্ন, সমবিস্তার সম্পন্ন হবে, মানে উদ্দেশ্য পদ এবং বিদেহ পদের ব্যাপকতা সমান থাকবে। মানে যে সমস্ত ক্ষেত্রে এ বচনে উদ্দেশ্য এবং বিদেহ পদ দুটোই ব্যাপ্য হবে। তোমরা যখন ব্যাপ্যতা পড়েছিলে বচনের অধ্যায়ে, দেখেছিলে যে এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এ বচনে উদ্দেশ্য পদ এবং বিদেহ পদ দুটোই ব্যাপ্য হয়। কখন ব্যাপ্য হয়, যেগুলো ক্ষেত্রে দুটো পদেরই ব্যাপকতা সমান, দুটো পদেরই ব্যাপকতা যেখানে সমান থাকবে, অর্থাৎ দুটো পদ সমবিস্তার সম্পন্ন হবে। এই ক্ষেত্রগুলো কি কি, যে ক্ষেত্রগুলোতে দুটো পদ সমবিস্তার সম্পন্ন হবে বা দুটো পদ ব্যাপ্য হবে, এবার আমরা দেখে নিব সেই ক্ষেত্রগুলো কি কি, যেখানে দুটো পদই ব্যাপ্য। এক নম্বর ক্ষেত্র, এ বচন
সংজ্ঞার্থ জ্ঞাপক হলে, এ বচন যদি সংজ্ঞার্থ জ্ঞাপক হয় তাহলে এ বচনে দুটো পদই ব্যাপ্য হবে। এইগুলো তোমরা একটু ব্যাপ্যতার দিকটা লক্ষ্য করলে একটু বুঝতে পারবে আর কি। এ বচন যদি সংজ্ঞার্থ জ্ঞাপক হয় কীরকম, যেমন একটা উদাহরণ নিই, সকল মানুষ হয় বিচার বুদ্ধিশীল জীব। সকল মানুষই বিচার বুদ্ধিশীল জীব। এখানে দেখো যে মানুষ আর বিচার বুদ্ধিশীল জীব এই দুটো পদ কিন্তু সমবিস্তার সম্পন্ন। এই দুটো পদের ব্যাপকতা কিন্তু সমান, কারণ বিচার বুদ্ধির ক্ষমতা একমাত্র মানুষেরই আছে। সব মানুষই বিচার বুদ্ধিশীল জীব। এই কারণে মানুষ পদের যা ব্যাপকতা এবং বিচার বুদ্ধিশীল পদের যে ব্যাপকতা দুটোই হচ্ছে সমান। এই কারণে কিন্তু এখানে দুটো পদই ব্যাপ্য। এই ক্ষেত্রে এরকম যদি থাকে, এ বচন যদি সংজ্ঞার্থ জ্ঞাপক হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি আর এ বচনের আবর্তনটা আই করব না, এ বচনে আবর্তন করব এ। বুঝতে পেরেছ? তাহলে কি হবে? তাহলে সকল বিচার বুদ্ধিশীল জীব হয় মানুষ। সকল বিচার বুদ্ধিশীল জীব হয় মানুষ। এখানে এই ক্ষেত্রে এসে দুটো পদ ব্যাপ্য, তার মানে এখানে কোনো নিয়ম লঙ্ঘন হচ্ছে না। উদ্দেশ্য পদ বিধেয় পদ হয়েছে, বিধেয় পদ উদ্দেশ্য পদ হয়েছে, ওখানেও দুটো পদ ব্যাপ্য, এখানেও দুটো পদ ব্যাপ্য। তাহলে এ বচন সংজ্ঞার্থ জ্ঞাপক হলে তাহলে তার আবর্তনটা আমরা আয় করব না। এটা কিন্তু মাথায় রাখবে যে সূত্র ধরে করে দিলে এ বচন আছে আমি আয় করে দিলাম, এইগুলো ক্ষেত্রে কিন্তু আয় করা যাবে না, এ করতে হবে। আরও কিছু বিষয় আছে, হ্যাঁ, আরও কিছু ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলো একটু দেখো। যে এ বচন এ বচনে বিদেহ পদ উদ্দেশ্য পদের সমার্থক হলে, বিদেহ পদ উদ্দেশ্য পদের সমার্থক হলে, মানে বিদেহ পদ এবং উদ্দেশ্য পদ যদি একই অর্থ প্রকাশ করে। যেমন একটা উদাহরণ নিই, সকল গাছ হয় উদ্ভিদ। সকল গাছ হয় উদ্ভিদ। এখানে দেখো গাছ আর উদ্ভিদ দুটোই কিন্তু সমার্থক, একই অর্থ প্রকাশ করছে। এই কারণে এখানে দুটো পদই ব্যাপ্য। অতএব এটার আবর্তন আয় করা যাবে না, এটার আবর্তন হবে এ। তার সকল উদ্ভিদ হয় গাছ। ঠিক আছে? তাহলে এখানেও তাহলে কি হচ্ছে? দুটো ব্যাপ্য। তাহলে এটার আবর্তন এ বচনের আবর্তন হবে এ। আরেকটা ক্ষেত্র আছে,
এ বচনে উদ্দেশ্য ও বিদেহ উভয়ই নির্দিষ্ট বিশিষ্ট পদ হবে। এ বচনে উদ্দেশ্য ও বিদেহ দুটা পদই হবে নির্দিষ্ট বিশিষ্ট পদ। এরকম উদাহরণ কি? যেমন হিমালয় হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, আবর্তনীয়। হিমালয় হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা। তাহলে এখানে দেখো, যদি বলা হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা কি, তাহলে উত্তর আসবে হিমালয়। হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, মানে হিমালয়টা পৃথিবীর যে সর্বোচ্চ পর্বতমালা, এটা একটা পদকে নির্দিষ্ট করছে। উদ্দেশ্য পদটা বিদেহ পদকে নির্দিষ্ট করছে। অতএব এখানে দুটো পদই ব্যাপ্য, এই কারণে এটার আবর্তন আয় হবে না, এটার আবর্তন হবে এ। তাহলে কি লিখবো তাহলে আবর্তনটা? পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হয় হিমালয়, আবর্তিত। এখানেও দুটো পদ ব্যাপ্য। এরকম উদাহরণ আরও আছে। যেমন ধরো রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলি রচয়িতা। যেমন ত্রিভুজ হয় 3 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র, সকল প্রাণী হয় জীব। এই ধরনের যে উদাহরণ, এই উদাহরণগুলোতে দুটো পদই ব্যাপ্য হচ্ছে। অতএব এইগুলো ক্ষেত্রে আমরা এ বচনে আবর্তন এ করব না, আমরা এ বচনে আবর্তন করব, এ বচনে আবর্তন আয় করব না, এ বচনে আবর্তন করব এ। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। যদি তাহলে প্রশ্ন আসে, এটা প্রশ্ন আসলে 4 নম্বরের প্রশ্ন আসে, এ বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন, তাহলে কিভাবে উত্তর লিখবে? আশা করি বুঝে গেছো। আমি একটু শর্ট করে বলে দিই একটু আরও, যে কী হবে তাহলে। যে সাধারণত ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব নয়, কারণ এ বচনকে যদি সরল আবর্তন করা হয় তাহলে আবর্তনের নিয়মগুলো লঙ্ঘন করা হয়। এই কারণে এ বচনের সরল আবর্তন সম্বন্ধে একটা উদাহরণ নিয়ে বিষয়টাকে দেখিয়ে নিবে কীভাবে লঙ্ঘন করা হচ্ছে। তারপরে বলবে যে সাধারণ ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব নয়, তবে কতগুলো বিশেষ ক্ষেত্রে, যেখানে যে সমস্ত ক্ষেত্রে এ বচনের উদ্দেশ্য পদ এবং বিদেহ পদের ব্যাপকতা সমান, অর্থাৎ সমবিস্তার সম্পন্ন, অর্থাৎ যেসব ক্ষেত্রে এ বচনের উদ্দেশ্য এবং বিদেহ দুটো পদই ব্যাপ্য, সেই সমস্ত ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। অন্য কোনো ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব নয়। এবার ওই 3টে উদাহরণ দিয়ে দেখিয়ে দিবে। এ বচন সংজ্ঞার্থ জ্ঞাপক হলে, এ বচন বিদেহ পদ উদ্দেশ্য পদে সমার্থক হলে, এ বচনে উদ্দেশ্য বিদেহ উভয়ই নির্দিষ্ট বিশিষ্ট পদ হলে এ বচনের সরল আবর্তন সম্ভব। এবার শেষে মন্তব্য লিখে দিবে যে এই 3টি ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব নয়। ওকে, বুঝে গেছে এবার? এই প্রশ্নটা তাহলে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নেই, বই থেকে আরও একটু ভালো করে পড়ে নিবে আর কি। এরপরে আমরা নেক্সট আলোচনায় চলে যাচ্ছি আর কি। এরপরে আমরা আলোচনা করব ও বচনের আবর্তন সম্ভব নয় কেন।
এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আসে। ও বচনে আবর্তন সম্ভব নয় কেন? আমরা আবর্তন যেদিন করছিলাম, আবর্তন করার সময় এর আগের ক্লাসে দেখেছিলাম যে এ বচনের আবর্তন হচ্ছে আই, ই বচনের আবর্তন হচ্ছে ই, আই বচনের আবর্তন হচ্ছে আই, ও বচনের আবর্তন সম্ভব নয়। তো এই যে ও বচনের আবর্তন কেন সম্ভব নয়, এটা পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসলো, তখন কিভাবে উত্তর দিবে আর কি। এবার আমরা কি করব তাহলে? প্রথমে লিখব যে ও বচনকে আবর্তন করা যায় না। ও বচনকে আবর্তিত করার যদি চেষ্টা করি আমরা, ও বচনকে আবর্তন করা যায় না, তো ও বচনকে যদি আমরা আবর্তন করি তাহলে কি দাঁড়াতে পারে? যেমন একটা উদাহরণ নিই, যে কোনো কবি নয় দার্শনিক। কোনো কবি নয় দার্শনিক, এটা ও বচন, এটাকে আমি আবর্তন করব। তো প্রথমে আমি এটাকে ও বচন করি। ও বচন যদি করি তাহলে কি দাঁড়াবে, যে কোনো এটা দার্শনিকরা চলে আসবে এদিকে, কোনো দার্শনিক নয় কবি, আবর্তিত। ও বচনের আবর্তনটাকে ও করলাম। তাহলে কি হলো এখানে? দেখো তো, এখানে এটা ব্যাপ্য নয়, এটা ব্যাপ্য, আর এখানে এটা ব্যাপ্য নয়, এটা ব্যাপ্য, কারণ ও বচনে বিদেহ পদ ব্যাপ্য হয়। দেখো, প্রথম নিয়মটা উদ্দেশ্যটা বিদেহ হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় নিয়ম বিদেহটা উদ্দেশ্য হয়েছে, ঠিক আছে। তৃতীয় নিয়ম গুণ এক আছে, এখানে নয় আছে, এখানেও নয় আছে। চতুর্থ নিয়মটা এখানে লঙ্ঘন হয়েছে, চতুর্থ নিয়মকে এখানে মানা হয়নি। কেন হয়নি? যে দেখো একটু ভালো করে লক্ষ্য করে, যেখানে কবি এখানে ব্যাপ্য হয়নি, কিন্তু এখানে এসে ব্যাপ্য হয়ে গেছে, তাহলে এই নিয়মটা মানলো না। তাহলে ও বচনে আবর্তন ও হচ্ছে না। তার মানে আমি যদি ও বচনে আবর্তন যদি আমি ও করি তাহলে ও হলো না, তাই তো? তাহলে এবার যদি আমি ই করি আর কি, ও বচনের আবর্তনকে ই যদি করি, তো কোনো দার্শনিক নয় কবি। তাহলে ই বচনে কি হচ্ছে দেখো, ই বচনে উভয় পদ ব্যাপ্য, এখানে ব্যাপ্য হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু ওই একই জিনিসই ঘটছে, চতুর্থ নিয়মটা লঙ্ঘন করছে আর কি। যে চতুর্থ নিয়মে বলা আছে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হবে না, সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না, এই নিয়মটা। আরেকটা কি হচ্ছে, যে আবর্তিত বচন বলা হয়েছে কখনোই আবর্তনীয় বচন অপেক্ষা বেশি ব্যাপক হবে না, এখানে বেশি ব্যাপক হয়ে যাচ্ছে, এখানে কোনো আছে, এখানে কোনো আছে। তাহলে ও বচনে আবর্তন আমি যদি ই করি তাহলে ইও হচ্ছে না, তাই তো? এবার অন্য কোনো আবর্তন করা যায় কিনা? এবার ও বচনে আবর্তন আমি যদি এ বচন করি, ধরে নাও, তাহলে এ বচনের গুণটা কি হচ্ছে, হয়ে যাবে, কারণ সদর্থক বচন এ বচন। তাহলে এখানে কি হচ্ছে, তৃতীয় নিয়মটা লঙ্ঘন হয়ে যাচ্ছে। তৃতীয় নিয়মে বলা আছে আবর্তনীয় বচন এবং আবর্তিত বচন দুটো বচনে গুণের কোনো পরিবর্তন করা যাবে না, দুটো বচনের গুণ এক থাকবে, কিন্তু এখানে গুণের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, ও বচনে আবর্তন যদি আমি এ করি তাহলে এও হচ্ছে না। এবার ও বচনে আবর্তন যদি আমি আই করি, আই করলে কি হবে? আই করলেও কিন্তু একই জিনিস হবে, আই বচনের গুণ কিন্তু হয়, এখানেও কিন্তু গুণের নিয়মটা লঙ্ঘন করছে, তাহলে আই বচনও হচ্ছে না।
তাহলে ও বচনে আবর্তন আমি যাই করি না কেন, ও বচনের আবর্তন সম্ভব হবে না। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে বুঝতে লিখতে পারবে। তাহলে যদি পরীক্ষায় আসে ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, তাহলে পরিষ্কার এটা উদাহরণ দিয়ে লিখতে পারবে। প্রথমে বলে দিবে যে ও বচনে আবর্তন সম্ভব নয়, কারণ ও বচনকে আবর্তিত করার চেষ্টা করলে আবর্তনের নিয়মগুলো লঙ্ঘিত হচ্ছে। নিচে উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝানো হলো। এই উদাহরণগুলো দিয়ে ধীরে ধীরে একটা একটা করে দেখিয়ে দিতে হবে যে কেন কোন কোন ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। এবার তবে এখানে একটা প্রশ্ন আছে যে একটা বিশেষ ক্ষেত্র আছে যেখানে ও বচনে আবর্তন সম্ভব আছে। যদি প্রশ্ন আসে এমন কোনো বিশেষ পদ্ধতি আছে যার দ্বারা ও বচনে আবর্তন সম্ভব, কোনো বিশেষ পদ্ধতির দ্বারা, উত্তরটা প্রশ্নটা লিখি, কোনো বিশেষ পদ্ধতির দ্বারা ও বচনের আবর্তন কি সম্ভব? সাধারণ ক্ষেত্রে ও বচনে আবর্তন সম্ভব নয়, যেটা আমরা একটু আগে দেখলাম। কারণ ও বচনে আবর্তন করার চেষ্টা করলে কোথাও তৃতীয় নিয়ম লঙ্ঘিত হচ্ছে, কোথাও চতুর্থ নিয়ম লঙ্ঘিত হচ্ছে। তো এমন কোনো পদ্ধতি আছে কি? কোনো কোনো যুক্তিবিজ্ঞানী একটা বিশেষ পদ্ধতির কথা বলেছেন, সেই পদ্ধতিতে আবর্তন করা যেতে পারে। সেটাকে বলা হয় নিষেধমূলক আবর্তন। সে আবর্তনটাকে বলা হচ্ছে নিষেধমূলক আবর্তন। কীরকম নিষেধমূলক আবর্তন? যে আবর্তনীয় বচনের যে নঙর্থক চিহ্নটিকে বিদেহের সঙ্গে যুক্ত করে সেই বচনটিকে আই বচনে রূপান্তরিত করে সেই আই বচনটাকে আবার আবর্তনের সাধারণ নিয়ম অনুসারে আবর্তন করাকে বলা হচ্ছে নিষেধমূলক আবর্তন পদ্ধতি। ক্লিয়ার বুঝাতে পারলাম? বুঝতে পেরেছো নিশ্চয় যে নিষেধমূলক আবর্তন পদ্ধতি কি? একটু আগে দেখলাম যে ও বচনে আবর্তন সম্ভব নয়, তবে কোনো কোনো যুক্তিবিজ্ঞানী নিষেধমূলক আবর্তন পদ্ধতির সাহায্যে ও বচনে আবর্তন করার চেষ্টা করেছেন। সেই পদ্ধতিটা কীরকম? যে সেই পদ্ধতিটা হচ্ছে, যেমন ধরো ও বচনে একটা উদাহরণ নিই। একটু আগে যে উদাহরণটা লিখেছিলাম ওটাই লিখি। কোনো কোনো কবি নয় দার্শনিক। কোনো কোনো কবি নয় দার্শনিক। তো নিষেধমূলক আবর্তনে কি বলছে? যে আবর্তনীয় বচনের যে নঙর্থক চিহ্ন নয়, এই নঙর্থক চিহ্নটাকে কি করছে? বিদেহের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। বিদেহের সঙ্গে যুক্ত করে নঙর্থক চিহ্নটাকে উঠিয়ে দিচ্ছে এবং তখন বচনটা সেটা আই বচনে রূপান্তরিত করছে। বচনটাকে আই বচনে রূপান্তরিত করে সেই আই বচনটাকে আবার আবর্তনের নিয়ম অনুসারে সেটাকে আবর্তন করছে আর কি। কীরকম? ওকে করা হলো আই, কোনো কোনো কবি হয়, নয়টাকে করে দেওয়া হয়, আর এই নয়টাকে দার্শনিকের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো ও দার্শনিক। এটাও আবর্তনীয়, কারণ আবর্তন এখনো হয়নি, ও দার্শনিক করে দেওয়া হলো। দেখো এই নটাকে ওয়ে পরিণত করে দেওয়া, মানে দার্শনিক নয়। ও শব্দের অর্থ হচ্ছে না, ও শব্দের অর্থ হচ্ছে না, মানে দার্শনিক নয়। বিষয়টা বোঝা গেল কি? এবার এই যে এখানে আই বচন হয়ে গেল, আমরা জানি আই বচনে আবর্তন হয়। এবার এই আই বচনটাকে আবার আবর্তন করা হচ্ছে।
তা আই বচনে আবর্তন কি? আই বচনে আবর্তন হচ্ছে আই। তাহলে কি হচ্ছে? তাহলে কোনো কোনো ও দার্শনিক হয় কবি। আবর্তিত, দেখো এখান থেকে আবার নিয়মটা ঠিক আছে। কবি বিদেহ উদ্দেশ্য পদ, বিদেহ পদ, এটা বিদেহ পদ উদ্দেশ্য পদ হয়ে গেছে। বিদেহ পদ উদ্দেশ্য পদ গুণ এক আছে, এখানেও কোনো পদ ব্যাপ্য নয়, এখানেও কোনো পদ ব্যাপ্য নয়, আবর্তনের নিয়মকে মেনে নিচ্ছে। কিন্তু এই যে আবর্তনটা করা হলো আর কি, এই আবর্তনটা কি ঠিক? কি আবর্তন তো আমার আই বচনে আবর্তন করতে দেওয়া হয়নি, আবর্তন করতে দেওয়া হয়েছিল ও বচনে আবর্তন। এই কারণে অন্যান্য যুক্তিবিজ্ঞানীরা এই আবর্তনটাকে ঠিক আবর্তন বলে মনে করেন না। কেন মনে করেন না? যে তারা ও বচনের সঙ্গে মিলিয়ে দেখছে ও বচনের সঙ্গে মিলিয়ে দেখছে, কি দাঁড়াচ্ছে? যে ও বচনে কবি ছিল উদ্দেশ্য পদ, এখানে বিদেহ পদ হয়েছে, ঠিক আছে এটা। কিন্তু যে বিদেহ পদ দার্শনিক ছিল, দার্শনিকটা হয়ে গেছে ও দার্শনিক। তার মানে এই যে দ্বিতীয় নিয়মটা কিন্তু এখানে মানা হয়নি, দার্শনিকটা ও দার্শনিক হয়ে গেছে। তারপরে আবর্তনীয় বচনের যে গুণ আর আবর্তিত বচনের গুণ কিন্তু এক হয়নি। আবর্তনের নিয়ম আছে আবর্তনীয় বচন এবং আবর্তিত বচনের গুণ এক থাকবে, কিন্তু এখানে গুণ এক নয়, গুণটা আলাদা আছে। কাজেই যে দেখা যাচ্ছে কি, যে নিষেধমূলক আবর্তন পদ্ধতির সাহায্যে আবর্তন করলে আবর্তনের দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম লঙ্ঘিত হচ্ছে। এই কারণে এই আবর্তনটাকে ঠিক আবর্তন বলা হচ্ছে না। ক্লিয়ার? বুঝে গেছো? এরপরে নেক্সট আবর্তন, আর একটা প্রশ্ন আলোচনা করব, আবর্তন কমপ্লিট করব। আবর্তনে আরেকটা জিনিস দেখা যায় যে বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন। বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তনটা কি? বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন। বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন হচ্ছে যে আবর্তনে উদ্দেশ্য বিদেহ পদের সম্বন্ধের পরিবর্তন ঘটিয়ে আবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তাকে বলা হচ্ছে বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন। একটু লিখে দিচ্ছি, সংজ্ঞাটা দেখে নাও। যে আবর্তনে উদ্দেশ্য ও বিদেহ পদের সম্বন্ধের পরিবর্তন করে আবর্তন করা হয়, তাকে বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন বলে। কি বলা হচ্ছে? উদ্দেশ্য আর বিদেহ পদের সম্বন্ধের পরিবর্তন করে, সম্বন্ধটাকে পরিবর্তন করা হচ্ছে। এই সম্বন্ধের পরিবর্তন করে আবর্তন করা হয়, এই কারণে একে বলা হচ্ছে বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন। কীরকমভাবে? যেমন ধরে যদি বলা হয়, যেমন মা ও মেয়ে, মাকে করে দেওয়া হলো মেয়ে। যেমন গুরু ও শিষ্য, যেমন পিতা ও পুত্র,
ইত্যাদি। যে সম্বন্ধের পরিবর্তনটা ঘটিয়ে আবর্তন করা হচ্ছে। এরকম উদাহরণ একটা নেওয়া যাক, উদাহরণ দিয়ে আমরা দেখে নিই বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তনের। যেমন গীতা হয় মিতার মেয়ে। গীতা হয় মিতার মা। এবার এটাকে আবর্তন কি করছে, যে মিতা হয় বিদেহটাকে উদ্দেশ্য আনছে। এবার গীতা, এটাও উদ্দেশ্যটা বিদেহ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে হয়ে যাচ্ছে গীতার মেয়ে। দেখো যে কি হলো তাহলে, উদ্দেশ্যটা বিদেহ হয়েছে, বিদেহটা উদ্দেশ্য হয়েছে, কিন্তু মাটা হয়ে গেছে মেয়ে। এই সম্বন্ধের পরিবর্তন ঘটলো। তাহলে ক্লিয়ার বোঝা গেল। তাহলে এবার আমরা প্রজেক্টরের মাধ্যমে এর কিছু আর উদাহরণটা দেখে নিই আমরা কিভাবে সম্বন্ধের পরিবর্তন ঘটিয়ে আবর্তনটা হচ্ছে। যে বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন, যেটা ওখানে উদাহরণ দিলাম, যে গীতা হয় মিতার মা, মিতা হয় গীতার মেয়ে। এইরকম আরও সিমিলার কিছু উদাহরণ এখানে দেখে নাও। যে দশরথ হন রামচন্দ্রের পিতা, এটাকে কি করছে, রামচন্দ্র হন দশরথের পুত্র। শেক্সপিয়ার হন ওথেলোর স্রষ্টা, ওথেলো হন শেক্সপিয়ারের সৃষ্টি। এই যে সম্বন্ধের পরিবর্তন ঘটেছে। রামকৃষ্ণ হন বিবেকানন্দের গুরু, বিবেকানন্দ হন রামকৃষ্ণের শিষ্য। অশোক হয় অশোকার স্বামী, অশোকা হয় অশোকের স্ত্রী। রামবাবু হন শ্যামবাবুর প্রভু, শ্যামবাবু হন শ্যামবাবুর ভৃত্য, রামবাবুর ভৃত্য। সুস্মিতা হন মধুমিতার মা, মধুমিতা হন সুস্মিতার মেয়ে। তাহলে ক্লিয়ার হলো। তাহলে কিন্তু আমরা এই যে বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন, এই বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তনকে অন্যান্য যুক্তিবিজ্ঞানীরা কিন্তু বৈধ আবর্তন বলে মেনে নেননি। কেন মেনে নেননি? যে তার কারণ হচ্ছে এটাই, যে এখানে উদ্দেশ্য পদটা বিদেহ পদ হচ্ছে, কিন্তু বিদেহ পদটা কিন্তু উদ্দেশ্য পদ ঠিক হচ্ছে না। আর কি হচ্ছে, গুণ এক থাকলেও এখানে শুধু সার্বিক বচন হচ্ছে, এক্ষেত্রে অন্য বচন হচ্ছে না শুধু। আর বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন একমাত্র বাস্তব অভিজ্ঞতা থাকলেই কিন্তু এটা সম্ভব। কিন্তু অবরোহ যুক্তিবিজ্ঞানে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই, বস্তুগত ভিত্তির কোনো মূল্য নেই, এখানে আকারগত ভিত্তি হচ্ছে মূল কথা। তাহলে কি বললাম, তাহলে বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন কিছু ক্ষেত্রে করা গেলেও এটাকে সব অন্যান্য যুক্তিবিজ্ঞানীরা সব ক্ষেত্রে মেনে নেননি, এটা সঠিক আবর্তন পদ্ধতি নয়। এরপরে আমরা নেক্সট আলোচনা যাব। এরপরে আমরা যেটা নেক্সট আলোচনা করব, বিবর্তন। তাহলে প্রথমে আমরা জানবো যে বিবর্তনটা কি। দেখো, যে একটু আমি লিখে দিচ্ছি ব্ল্যাকবোর্ডের সংজ্ঞাটা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নাও, দরকার পড়ে লিখে নিবে। যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হয়। যুক্তিবাক্যের বিদেহ পদের
বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে রাখা হয় যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন করা হয়, কিন্তু পরিমাণের পরিবর্তন করা হয় না, তাকে বিবর্তন বলে। ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ নিশ্চয়, একটু সঙ্গেটাকে একটু আর ভালো করে দেখো, একবার আর বলে দিচ্ছি। যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হয়, যুক্তিবাক্যের বিধেয়পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে রাখা হয়, যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন করা হয় কিন্তু পরিমাণের পরিবর্তন করা হয় না, তাকে বিবর্তন বলে। বুঝতে পেরেছো বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে? তাহলে দেখো কি কি কথা বলা হলো এখানে। যে যুক্তিবাক্যের যে উদ্দেশ্য যেটা থাকবে, সেই উদ্দেশ্যটা হবে উদ্দেশ্য, আর বিধেয় পদটা কি হবে? বিধেয় পদটা হবে বিরুদ্ধ পদ। আর কি হবে? গুণের পরিবর্তন হবে, অর্থাৎ গুণ যদি হাঁ হয় তাহলে না হবে, যুক্তিবাক্যে যদি হাঁ হয় তাহলে সিদ্ধান্তে না হবে, আর যুক্তিবাক্য যদি না থাকে তাহলে সিদ্ধান্ত হাঁ হবে। আর পরিমাণ একই থাকবে, অর্থাৎ যুক্তিবাক্য যদি সার্বিক হয় তাহলে সিদ্ধান্তও সার্বিক হবে, আর যুক্তিবাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ হবে। এবার বিষয়টাকে একটু উদাহরণের সাহায্যে একটু দেখে নিই আমরা যে কীরকম। যেমন কি বলা হচ্ছে দেখো, যে কি বলা হলো সংজ্ঞা অনুযায়ী, যে উদ্দেশ্যটা কি হবে? উদ্দেশ্য হবে। আর বিধেয়টা কি হবে? বিধেয় হবে, কিন্তু সেটা বিরুদ্ধ পদ হবে, ও যুক্ত হবে। বিরুদ্ধ পদটা কি এটা একটু আলোচনা করছি এখনই আর কি। আর কি গুণটা কি বলেছে? যদি হয় থাকে তাহলে হবে নয়, আর যদি নয় থাকে তাহলে হবে হয়। এইটুকু পর্যন্ত আমরা সংজ্ঞাতে পেয়েছি আর কি, তাই তো? তাহলে এবার আমরা একটু দেখে নিব, যেমন আরেকটা উদাহরণ নিই। যেমন ধরো, সকল মানুষ হয় মরণশীল। কোনো মানুষ নয় অমরণশীল। দেখো এখানে উদ্দেশ্য পদ, বিধেয় পদটা বিরুদ্ধ পদ হলো, ও যুক্ত হয়ে, আর গুণটা পরিবর্তন হলো। তো গুণটা যদি পরিবর্তন হয় আর পরিমাণ যদি এক থাকে তাহলে এটা এ থেকে হবে ই। কিন্তু আমরা দেখে নেব, এই যে অমরণশীল হলো,
এটা যে বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদটা কি? বিরুদ্ধ পদটা কি এটা এবার আমরা দেখে নিব একটু। প্রথমে একটু বলে নিই যে পদটা কি বলা হয়, যে উদ্দেশ্য পদ বা বিদেহ পদ, একটা পদ কাকে বলে আর কি। একটা শ্রেণী বা জাতির অন্তর্ভুক্ত সমস্ত ব্যক্তি বা বস্তুকে বলা হচ্ছে একটা পদ। যেমন ধরো মানুষ একটা পদ, যেমন ধরো সৎ একটা পদ, একটা হচ্ছে অমর, এটা হচ্ছে একটা পদ। একটা শ্রেণী বা জাতির অন্তর্ভুক্ত যেমন ধরো বই, টেবিল ইত্যাদি। একটা শ্রেণী বা জাতির অন্তর্ভুক্ত সমস্ত ব্যক্তি বা বস্তুকে বলা হচ্ছে পদ। কিন্তু এখানে বলা হচ্ছে বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদ বুঝতে গেলে এখানে মনে রাখতে হবে একটা পদ দুরকম হতে পারে, একটা বিপরীত পদ, একটা বিরুদ্ধ পদ। বিপরীত পদটা কি? কোনো পদের বিপরীত অর্থযুক্ত কোনো পদকে বলা হচ্ছে বিপরীত পদ। বিপরীত অর্থযুক্ত যেমন ধরো হতে পারে যে সৎ, অসৎ, মানুষ, যেমন ধরো সাদা, কালো, বিপরীত অর্থযুক্ত পদ। কিন্তু বিরুদ্ধ পদ হচ্ছে কোনো পদের বা কোনো বিপরীত পদের সমষ্টিকে, কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টিকে। একটু বলছি, লিখে নাও, যে কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টিকে বলা হয় বিরুদ্ধ পদ। বিপরীত পদ কি হচ্ছে? বিপরীত অর্থ যদি প্রকাশ করে তবে সেটাকে বলা হচ্ছে বিপরীত পদ। আর কোন পদের সকল বিপরীত পদের সমষ্টিকে, বিপরীত পদ যতগুলো আছে সবটাকে নিয়ে বলা হচ্ছে বিরুদ্ধ পদ। ক্লিয়ার হলো কি বিষয়টা? কি যে কি বললাম, যে বিপরীত পদটা হচ্ছে যে কোনো পদ একটা পদের যদি বিপরীত অর্থ প্রকাশ করে, যেমন ধরো সাদা কালো, তাহলে সেটা হয়ে গেল বিপরীত পদ। কিন্তু বিরুদ্ধ পদ হচ্ছে সকল বিপরীত পদের সমষ্টি। কীরকম একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো সাদা একটা রং, এর যদি বিপরীত পদ বলা হয় তাহলে কিন্তু কালো আমরা লিখি। কিন্তু রং কি শুধুমাত্র কি কালো আছে? কালোর বাইরে কিন্তু লাল, হলুদ, সবুজ ইত্যাদি রঙগুলো কিন্তু থেকে গেছে আর কি। তার মানে সাদা রং আর কালো রং বাদেও কিন্তু আরও অনেকগুলো রং আছে, মানে কালোর বাইরে আর অনেকগুলো রং থেকে যাচ্ছে। কিন্তু বিরুদ্ধ পদ বোঝানো হবে তখনই রং যে শ্রেণী, এই রং শ্রেণীর অন্তর্ভুক্ত বিরুদ্ধ পদের মধ্যে সমস্ত রঙকে বোঝানো হবে, ওখানে একটাও রং আর বাদ থাকবে না। যেমন ধরো কীরকম, যেমন ধরো সাদাকে, যে সাদার বিরুদ্ধ পদ কিন্তু কালো নয়, সাদার বিরুদ্ধ পদ হচ্ছে অসাদা। তো অসাদা যখনই বলা হলো তাহলে কি বোঝানো হচ্ছে এই অসাদার মাধ্যমে? যে সাদা বাদ দিয়ে যা যা রং আছে, এই অসাদার মধ্যে কিন্তু কালো আছে, লাল আছে, হলুদ আছে, সবুজ আছে, নীল আছে, কমলা আছে, যত রকম রং সমস্ত রঙকে কিন্তু বোঝানো হয়েছে। কিন্তু বিপরীত পদের মাধ্যমে একটা শ্রেণীর সমস্তটাকে বোঝানো হয় না। একই রকমভাবে যদি বলা হয় যে মানুষ
তাহলে এর বিরুদ্ধ পদ হচ্ছে ও মানুষ। ঠিক আছে, যেমন যদি বলা হয় সৎ, তাহলে হবে অসৎ। যদি থাকে অসৎ, তাহলে সেগুলো ক্ষেত্রে কি হবে? ও অসৎ, তার মানে ও যুক্ত হচ্ছে, তবে ও অসৎ হয়ে গেল। এখানে আবার একটা প্রশ্ন আছে, এই যে এখানে দুটো ও হয়ে গেল, ও অসৎ। তো এখানে একটা নিয়ম আছে, ল অফ ডাবল নেগেশন আর কি। হ্যাঁ, ল অফ ডাবল নেগেশন। এই নিয়ম অনুসারে এই যে দুটো ও, এই দুটো ওকে আমি বাদ দিয়ে দিতে পারি, দুটো না। এই যে ল অফ ডাবল নেগেশন, দুটো না, দ্বি নিষেধক বলা হয় পদ্ধতি আর কি। এই দুটোকে বাদ দিয়ে তখন আমি অসতের বিরুদ্ধ পদটা সৎ করব। ক্লিয়ার হয়েছে তাহলে? এবং তোমরা যদি পরীক্ষায় ধরো ও অসৎ যদি লিখে দাও, তাহলে কিন্তু ভুল হবে না, ভুল হবে না। কেউ যদি লিখে দেয় যে ও অসৎ, তাহলেও কিন্তু সেক্ষেত্রে ভুল হবে না। কিন্তু আমি বলবো যে ও অসৎ না লিখে সৎ লিখবে আর কি। তাহলে ক্লিয়ার হয়েছে তাহলে এটুকু, যে বিপরীত পদ কি আর বিরুদ্ধ পদ কি। এবার আমরা যে বিভিন্ন বচনের আবর্তনগুলো কি কি হচ্ছে, সেই আবর্তনগুলো করব। তা আবর্তন করার আগে, সরি ভুল বললাম, আবর্তন না বিবর্তন। তো সেই বিবর্তন করার আগে বিবর্তনের নিয়মগুলোকে আমরা একটু দেখে নিই আর কি। এক নম্বরের নিয়ম, তোমরা পারলে খাতায় লিখে নিবে, উদ্দেশ্য পদের নিয়ম। উদ্দেশ্য পদের নিয়ম কি? যে দেখবে যে, আর এখানে একটু বলে নিই আর কি, যে বিবর্তনের ক্ষেত্রে যে বচনটাকে আমরা বিবর্তন করব, সেই বচনটাকে বলা হচ্ছে বিবর্তনীয়। আবর্তনের ক্ষেত্রে কি বলেছিলাম? আবর্তনীয়। বিবর্তনের ক্ষেত্রে সেটাকে বলা হবে বিবর্তনীয়। আর যে বচনটা বিবর্তন করে পাবো, সেই বচনটাকে বলা হচ্ছে বিবর্তিত বা বিবর্ত। ক্লিয়ার হচ্ছে? আবর্তনের ক্ষেত্রে যে বচনটাকে আমরা আবর্তন করছিলাম, সেটাকে বলছিলাম আবর্তনীয়। বিবর্তনের ক্ষেত্রে যে বচনটাকে আমরা বিবর্তন করব, সেটাকে বলা হচ্ছে বিবর্তনীয়। আর যে বচনটা আমরা বিবর্তন করে পাবো, সেটাকে বলা হচ্ছে বিবর্তিত বা বিবর্ত। তাহলে এক নম্বর নিয়ম এবার আলোচনা করছি। এক নম্বর নিয়ম যে কি বলছে? উদ্দেশ্য পদের নিয়ম। তাহলে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, বিবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে এক নম্বর নিয়ম। মানে সাবজেক্টটা হবে সাবজেক্ট। বিবর্তনীয় বচনে লিখে নাও তোমরা দরকার পড়লে, এটা লিখে নিবে যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, বিবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে। দুই নম্বর, বিদেহ পদের নিয়ম। বিদেহ পদের নিয়ম হচ্ছে, বিরুদ্ধ পদ একটু আগে আলোচনা করলাম, যে বিবর্তনীয় বচনের বিদেহ পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে বিদেহ পদ হবে। আবার বলছি, বিবর্তনীয় বচনের বিদেহ পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে বিদেহ পদ হবে। তার মানে প্রেডিকেট হবে, তার সঙ্গে ও যুক্ত হবে। তিন নম্বর নিয়ম, হচ্ছে গুণের নিয়ম। গুণের নিয়মটা কি? বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের গুণ আলাদা হবে, মানে দুটো বচনের গুণের পার্থক্য থাকবে। আরেকবার বলছি, গুণের নিয়ম যে বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের গুণ আলাদা হবে, অর্থাৎ দুটো বচনের গুণের পার্থক্য থাকবে। তাহলে কি? যদি গুণ যদি হয় তাহলে হবে নয়, আর যদি নয় থাকে তাহলে হবে হয়। 4 নম্বর,
পরিমাণের নিয়ম। পরিমাণের নিয়মটা হচ্ছে যে বিবর্তনীয় ও বিবর্তিত দুটো বচনের পরিমাণ এক হবে। আরেকবার বলছি যে বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের পরিমাণ এক হবে, অর্থাৎ বিবর্তনীয় বচন যদি সার্বিক হয় তাহলে বিবর্তিত বচনও সার্বিক হবে, আর বিবর্তনীয় বচন যদি বিশেষ হয় তাহলে বিবর্তিত বচনও বিশেষ হবে। তাহলে কি বললাম, যদি বিবর্তনীয় বচন যদি সার্বিক হয় তাহলে বিবর্তিত বচন হবে সার্বিক, আর বিবর্তনীয় বচন যদি বিশেষ হয় তাহলে বিবর্তিত বচন হবে বিশেষ। 5 নম্বর নিয়ম, ব্যাপকতার নিয়ম। ব্যাপকতার নিয়ম হচ্ছে যে বিবর্তিত বচন, আমি যে বচনটা বিবর্তন করে পেলাম, যে বিবর্তিত বচন কখনোই বিবর্তনীয় বচন অপেক্ষা বেশি ব্যাপক হবে না। বিবর্তনীয় বচন কখনোই বিবর্তিত বচন কখনোই বিবর্তনীয় বচন অপেক্ষা বেশি ব্যাপক হবে না। এবার আমরা একটু স্লাইডে এই নিয়মগুলোকে একটু ডিটেলসে একটু দেখে নিই। ছাত্রছাত্রীরা, তোমাদেরকে যেটা একটু আগে আলোচনা করলাম বিবর্তন সম্পর্কে, যে দেখো এখানে স্লাইডে দেখানো হয়েছে কীভাবে, যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, সকল মানুষের মরণশীল, কোনো মানুষ নয় অমরণশীল। এটাকে বিবর্তনীয়, এটা বিবর্তিত কিভাবে পাওয়া গেল। এখানে মানুষটা মরণশীল, মরণশীলটা অমরণশীল, এখানে আকারের সাহায্যে দেখিয়ে দেওয়া হয়েছে। এবার নিয়মটা দেখো, উদ্দেশ্য বিদেহ পদের নিয়মটা একটু ভালো করে দেখে নাও। যে উদ্দেশ্য পদে কী বলা হয়েছিল, যে উদ্দেশ্য পদটা উদ্দেশ্য পদ হবে, বিবর্তনীয় বচনে উদ্দেশ্য পদ, বিবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে। দেখো মানুষটা মানুষ হয়েছে। আর বিদেহ পদের নিয়মে কী ছিল, যে বিবর্তনীয় বচনে বিদেহ পদের বিরুদ্ধ পদ, বিবর্তিত বচনে বিদেহ পদ হবে। এখানে তাই হয়েছে, মরণশীলটা অমরণশীল হয়েছে। বুঝতে পারছো আশা করি তোমরা। এবার নেক্সটটা দেখো, যে গুণের নিয়মে কি বলা হয়েছিল, যে গুণ আলাদা হবে, অর্থাৎ বিবর্তনীয় বচন যদি হাবাচক হয় বা সদর্থক হয় তাহলে বিবর্তিত বচন নমর্থক হবে, আর বিবর্তনীয় বচন যদি নমর্থক হয় তাহলে বিবর্তিত বচন সদর্থক হবে। এখানে দেখো তাই দেখানো হয়েছে, সদর্থক থেকে নমর্থক, নমর্থক থেকে সদর্থক। পরিমাণের নিয়ম, পরিমাণে কি বলা হয়েছিল, পরিমাণ এক থাকবে, অর্থাৎ বিবর্তনীয় বচন যদি সার্বিক হয় বা সামান্য হয় তাহলে বিবর্তিত বচনও সামান্য হবে, আর বিবর্তনীয় বচন যদি বিশেষ হয় তাহলে বিবর্তনীয় বচন যদি বিশেষ হয় তাহলে বিবর্তিত বচনও বিশেষ হবে। এখানে তাই দেখানো হয়েছে যে বিবর্তনীয় বচন সামান্য থেকে সামান্য হয়েছে, বিবর্তিত বিদেহ পদটা আর বিশেষ থাকলে বিশেষ হয়েছে। তাহলে এই নিয়মগুলো অনুসরণ করে আমরা যদি বিবর্তন করি আর কি, আজকে সময় অনেকটা চলে গেছে আর আমাদের হাতে সময় নেই আর কি, আমরা এর পরের ক্লাসে বিবর্তনটা ডিটেলসে আলোচনা করব। আমি শুধু একটু দেখিয়ে নিই এখানে, যে বিবর্তন নিয়মগুলো প্রয়োগ করে যে বিবর্তনগুলো পাবো আমরা, এ বচনকে যদি বিবর্তন করা হয় তাহলে আমরা ই বচন পাবো, ই বচনকে যদি বিবর্তন করা হয় তাহলে এ বচন পাবো, আই বচনকে যদি বিবর্তন করা হয় তাহলে ও বচন পাবো, আর ও বচনকে যদি বিবর্তন করা হয় তাহলে আমরা আই বচন পাবো। তাহলে আমরা এর পরের ক্লাসে আমরা এই বিবর্তনটা করে দেখব, এক একটা এ বচনে বিবর্তন কিভাবে করা হচ্ছে, ই বচনে বিবর্তন কিভাবে করা হচ্ছে, আই বচনে বিবর্তন কিভাবে করা হচ্ছে, ও বচনের বিবর্তন কিভাবে করা হচ্ছে। যে বিষয়গুলো তোমাদের আলোচনা হলো আজকে, যে ক্লাসটা আবর্তন থেকে শুরু করে এই পর্যন্ত বিবর্তন পর্যন্ত, তোমরা বাড়িতে ভালো করে আরও পড়বে আর কি। হ্যাঁ, কোনো সমস্যা যদি থাকে তোমাদের যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আছে তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করবে, তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো সমাধান করে দিবে। আর পরবর্তী আলোচনায় আমরা পরবর্তী ক্লাসে হাজির হব। তোমরা এরকম সিচুয়েশানে তোমরা একদম বাড়ি থেকে বেরোবে না, ঘরের মধ্যে থাকবে আর পড়াশোনাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কোনো রকম অসুবিধা থাকলে সেই অসুবিধা পরবর্তীতে দূর করা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।